গাজীপুরে পোশাক কারখানায় ব্রয়লার বিস্ফোরণ, নিহত ৮, আহত অর্ধশতাধিক। ধসে পড়েছে ভবনের একাংশ। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ, বিচারপতির বিচারের ক্ষমতা হারালো সংসদ। শূন্যতা সৃষ্টির আশঙ্কা অ্যাটর্নি জেনারেলের। বিচারকদের অপসারণ ক্ষমতার রায়ে হতাশ আওয়ামী লীগ, জনগণের বিজয় বলছে বিএনপি। সিলেট ও মৌলভীবাজারের বন্যায় পানি বাড়ছেই, কয়েক লাখ মানুষ পানিবন্দী, বন্ধ 350 শিক্ষা প্রতিষ্ঠান। এবং ফের ট্রাম্প সরাও আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট পদ থেকে হঠাতে কংগ্রেসে বিল আনছেন ডেমোক্রেটরা। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি শেখ জায়েদ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজীপুরে একটি পোশাক কারখানায় ব্রয়লার বিস্ফোরণ হয়েছে, ধসে পড়েছে ভবনের একাংশ। মারা গেছে 9 জন, গুরুতর পুড়ে গেছেন বেশ কয়েকজন, আহত অর্ধশতাধিক। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা স্থানীয়দের। সোমবার সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস নামের পোশাক কারখানায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যা 7:30টার দিকে প্রচণ্ড শব্দে কারখানাটির ব্রয়লার বিস্ফোরিত হয়। এতে কারখানায় আগুন ধরে যায়, ধোঁয়ায় ঢাকা পড়ে চারপাশ। কারখানাটির ছাদের একটি অংশ ধসে যায়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে। আরও জানাতে গাজীপুর থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন সহকর্মী শেখ শফিউদ্দিন জিন্না। জিন্না, সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? আমরা জানি ভবনের একটি অংশ ধসে পড়েছে, ভিতরে কেউ আটকে আছেন কিনা? জায়েদ ভাই, যেমনটি বলছিলেন, গাজীপুরের কাশিমপুরের নয়াপাড়া এলাকায় আজ সন্ধ্যার দিকে মাল্টিফ্যাবস লিমিটেড নামে একটি পোশাক কারখানা ব্রয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তাৎক্ষণিকভাবে আমরা নিহতের সংখ্যা না জানতে পারলেও এই পুলিশ আমাদেরকে কিছুক্ষণ আগে জানিয়েছে নিহতের সংখ্যা 5। তবে আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারছি যে নিহত 8 জন ছাড়িয়ে গেছে। ফায়ার সার্ভিসের যোধপুর ইউনিটের প্রধান আখতারুজ্জামান আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে যোধপুর, সাভার, ইপিজেড, কালিয়াকুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা রাত 8:15টার দিকে ঘটনাস্থলে পৌঁছে এসে উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী আখতারুজ্জামান আরো বলে, সন্ধ্যা 7:30টার দিকে ওই কারখানা ব্রয়লার বিস্ফোরণ হওয়ার পর কারখানার 4তলা ভবনের 2তলা পর্যন্ত এক পাশের অংশ ধসে পড়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটলেও তার সংখ্যা এখনো নিশ্চিত হতে পারেনি। জিন্না, ভিতরে কেউ আটকে আছেন কিনা এরকম কোনো তথ্য আছে আপনার কাছে? বা আটকে থাকলে কতজন আটকে আছেন ভিতরে? ভিতরে বেশ কয়েকজন আটকে আছে, এটা আমাদেরকে ওরা নিশ্চিত করে না। বিভিন্ন কারণে ওদের উদ্ধার কাজে ব্যাঘাত ঘটবে বা বিভিন্ন কারণে ওরা আমাদেরকে এই বিষয়টা নিশ্চিত করতেছে না। তবে আমরা যেটা জানতে পারছি, এখানের যারা কর্মী ছিল, পোশাক কর্মী ছিল, এদের সাথে কথা বলে জানতে পারছি যে কয়েকজন আটকা আছে ভেতরে। এখন পর্যন্ত কতজনকে উদ্ধার করা হয়েছে? এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে প্রায় 40-এর উপর। আহত আছে অর্ধশতাধিক। ভেতর বাইরে সহ প্রায় 40-এর উপর উদ্ধার করা হয়েছে। তবে আমরা যা বুঝতে পারছি যে আহত এর চেয়ে বেশি, 40 ছাড়িয়ে যাবে। এই জন্য আমরা মিডিয়া কর্মীরা 50 চালাচ্ছি, অর্ধশত চালাচ্ছি। জিন্না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সেখানে থাকুন, পরবর্তীতে নিশ্চয় আপনার সঙ্গে আবারও যুক্ত হব। দর্শক, গাজীপুরে একটি পোশাক কারখানায় ব্রয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে, সেই খবর জানাচ্ছিলেন টেলিফোনে আমাদের সহকর্মী শফিউদ্দিন জিন্না। এবং সংবাদে যেমনটি আমরা বলছিলাম যে মারা গেছেন 8 জন, এর মধ্যে আহত এক শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 9। এর আগে রাজধানীর উত্তরায় পাশাপাশি 2টি ভবনের আগুনে মারা গেছেন 2 জন। তাদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্তারিত জানাচ্ছেন সুরুজ আহমেদ। এমন আগুনেই পুড়ে গেছে উত্তরার এই ভবনগুলো।
সোমবার ভোরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের এই ভবনের একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত বলে জানায় ফায়ার সার্ভিস। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পাশের আবাসিক হোটেল সিসেল ভবনে। 4টার সময় খবর শুনে আমরা দৌড়ে আসছি সবাই 5:30টার দিকে, ততক্ষণে সব পুড়ে গেছে। আগুন তো ঘটেছে আরেক জায়গায়, আগুনের সূত্রপাত ঘটেছে সিসেল পার্টি সেন্টারে। আগুনে নিহতরা আবাসিক হোটেলের একটি কক্ষে অবস্থান করছিল বলে জানায় ফায়ার সার্ভিস। সম্পত্তির প্রচুর ক্ষতি হয়েছে, যেটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করে নেওয়া আসবে। যেটি ক্যাজুয়ালিটি আমরা এখানে উদ্ধার করতে পেরেছি। আমরা সার্চ অ্যান্ড রেস্কিউর সময় একটা ছেলে এবং একটা মেয়ে, ছেলের বয়স আনুমানিক 35 থেকে 40, মেয়ের বয়স আনুমানিক 25 থেকে 30। অনেক আগেই ভবনটি সম্পর্কে মালিককে সতর্ক করা হয়েছিল বলে জানায় ফায়ার সার্ভিস, তারপরও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ইন্টেরিয়র ডেকোরেশনের ব্যাপারে খুবই আপনারা সতর্ক থাকবেন, কারণ এই সমস্ত ইন্টেরিয়র যে হাইলি ইন্টেরিয়র ডেকোরেটেড যে বিল্ডিংগুলো থাকে, এখানে আগুন নিবানো কিন্তু ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স যারা আমরা আছি আমাদের জন্য কিন্তু খুবই ডিফিকাল্ট। কারণ এই সমস্ত জায়গা থেকে আপনি কিন্তু হোস্টেল ফায়ার এনভায়রনমেন্ট, যেটা ব্যাকড্রাফট, ফ্ল্যাশ ওভার, রোল ওভার যেগুলো হয়, এগুলো হয়ে থাকে। উত্তরার 6তলা ভবনটির 4র্থ তলা থেকে 6ষ্ঠ তলা পর্যন্ত ছিল সিসেল হোটেল অ্যান্ড রেসিডেন্স, আর 3য় তলায় ছিল পার্টি সেন্টার। ভবনটির নিচতলায় রয়েছে 21 সুইটস অ্যান্ড বেকারি এবং রহিম আফরোজের একটি আউটলেট, আর দোতলায় আইসিবি ইসলামী ব্যাংকের কার্যালয়। প্রাথমিকভাবে আগুনে প্রায় সব প্রতিষ্ঠানেই ব্যাপক ক্ষতির খবর দিয়েছে ফায়ার সার্ভিস। সুরজ আহমেদ, নিউজ 24। বিচারক অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের কাছে নয়, বরং বিচারকদের হাতেই থাকলো। ফলে বিচারপতির বিষয়ে এখতিয়ার এখন শুধুই বিচার বিভাগের, আর কারো নয়। সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারের আপিল সর্বসম্মতিক্রমে খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ আজ এই রায় দেন। এই রায়ে সাংবিধানিক শূন্যতা সৃষ্টির আশঙ্কা করলেন অ্যাটর্নি জেনারেল। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সাংসদদের হাতে ন্যস্ত করে 2014 সালে পাশ করা হয় সংবিধানের ষোড়শ সংশোধনী। তবে এর ফলে বিচার বিভাগের মৌলিক কাঠামোতে পরিবর্তন ও স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, এমন অভিযোগে ওই বছরই হাইকোর্টে রিট আবেদন করেন 9 আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে গত বছরের 5 মে রায় দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শেষে সেই আপিল খারিজ করে দেওয়ার রায় ঘোষিত হলো। আদালত রায় দেওয়ার সময় বলেছেন আপিল খারিজ করা হলো। আপিল খারিজ করার পরে দাঁড়ায় যে হাইকোর্টের রায় পূর্ণাঙ্গ বহাল হয়ে যায়। এই রায়ের ফলে বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকলেও উল্লেখ করে রায়কে দেশের ইতিহাসের মাইল ফলক বলে উল্লেখ করলেন রিটকারী এই আইনজীবী। এই রায়ের মাধ্যমে আজকে বাংলাদেশের ইতিহাসে, বিচার বিভাগের ইতিহাসে এবং জনগণের স্বার্থের পক্ষে এক ঐতিহাসিক রায় প্রকাশ করা হলো। এদিকে রায় হতাশ হয়েছেন উল্লেখ করে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবার আশঙ্কার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আমি অত্যন্ত হতাশ। আজকে এই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের যেই আশা ছিল, যেই স্বপ্ন ছিল যে সংবিধানের মূল অনুচ্ছেদ 96-তে আমরা ফিরে যাব, সেটা আর হলো না। এখনকার পরিস্থিতিতে আমার মতে এটি শূন্যতা এখন বিরাজ করছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে বিচারক অপসারণের ক্ষমতা প্রদানের নজির বিশ্বে খুবই কম বলেও জানালেন তিনি। এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে বিষয়টি, এটা একমাত্র পাকিস্তান আর আমাদের দেশে এই সামরিক সরকার এসে জিয়াউর রহমানের আমলে এটা সংবিধান অন্যায়ভাবে সংবিধান সংশোধন করেছিল। পূর্ণাঙ্গ রায়ের পর সবকিছুর পর্যালোচনা শেষে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেবার কথা জানালেন আইনমন্ত্রী। অপেক্ষা করব পূর্ণাঙ্গ রায়ের জন্য। আমি আশা করব যে পূর্ণাঙ্গ রায়টা তাড়াতাড়ি দেওয়া হবে এবং পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কি করব। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের দেয়া রায়ে জাতি হতাশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বলেন, 72-এর সংবিধানে ফেরার পথ রুদ্ধ হয়ে গেল। তবে বিএনপি বলছে এই রায়ে জনগণের বিজয় হয়েছে। অন্যদিকে জাতীয় পার্টি বলছে রায়টি স্পর্শকাতর, পূর্ণাঙ্গ রায় দেখে মন্তব্য করবেন তারা। আর বিষয়টি নিয়ে সংসদে কথা বলতে চায় ওয়ার্কার্স পার্টি। হাসান পারভেজের প্রতিবেদন।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। আওয়ামী লীগ মনে করে এমন রায়ের কারণে ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার পথ রুদ্ধ হয়ে গেল। এই রায়ে জাতি হতাশ হয়েছে। জনগণের দাবি ছিল যে ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার জন্য, মুক্তিযুদ্ধের চেতনার সংবিধানে ফিরে যাওয়ার জন্য। তো আজকে এই ষোড়শ সংশোধনের বাতিলের মাধ্যমে ৭২-এর সেই মুক্তিযুদ্ধের চেতনার সংবিধানে ফিরে যাওয়ার পথটা অনেকটাই রুদ্ধ হয়ে গেল। তবে দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি এই রায়কে স্বাগত জানায়। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে জনগণের বিজয় হিসাবে আখ্যায়িত করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকার বিচার বিভাগকে করায়ত্ত করার যে দুরভিসন্ধি করেছিল, আজ সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে সেই চক্রান্ত ব্যর্থ হল। এদিকে রায়ের পূর্ণাঙ্গ কপি দেখে মন্তব্য করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টি। রায়টি স্পর্শকাতর এবং গোটা জাতি এই রায়ের অপেক্ষায় ছিল। সুতরাং এই রায়ের কপিটি আমরা দেখার পরে আমরা পূর্ণাঙ্গ একটি মতামত দিতে পারবো। আর ওয়ার্কার্স পার্টি বিষয়টি নিয়ে সংসদে কথা বলবে। সংসদে যে সিদ্ধান্ত এটাই চূড়ান্ত, এটা সুপ্রিম কোর্টের যে জাজমেন্টে এটা বাতিল হয়ে যেতে পারে না। তার বড় কারণ হচ্ছে যেটা আমাদের মূল সংবিধান যেটা রয়েছে ৭২-এর, তার হুবহু অনুকরণ। সুতরাং যেটা ৭২-এর মূল কাঠামো এটা কোথাও ক্ষুণ্ণ করেনি। এটা নিয়ে আমরা সংসদে নিশ্চয়ই আবার আলোচনা করব। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ঐক্যমত্যের ভিত্তিতে এই রায় দেন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। কবি কলামিস্ট ফরহাদ মজহারকে পাওয়া যাচ্ছে না। তার পরিবার থেকে বলা হচ্ছে সোমবার ভোরে একজনের ফোন পেয়ে ভোর 4:30 থেকে 5টার মধ্যে বাসা থেকে বের হয়ে যান ফরহাদ মজহার। পরে সকাল 9:30টার দিকে নিজেই তার স্ত্রী ফরিদা আক্তারকে ফোন করে 35 লাখ টাকা জোগাড় করতে বলেন, নইলে তাকে মেরে ফেলা হবে। পরে আদাবর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বিএনপির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বলা হয়েছে, কবি ফরহাদ মজহারকে সরকারের কোনো বাহিনী তুলে নিয়ে গেছে। এদিকে তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ফরহাদ মজহারের অবস্থান বর্তমানে খুলনা বিভাগের কোনো স্থানে বলে প্রাথমিকভাবে শনাক্ত করা সম্ভব হয়েছে। জানা গেছে সকাল 10টার পরে ফরহাদ মজহারের এক আত্মীয় আদাবর থানায় গিয়ে এ নিয়ে মৌখিক অভিযোগ জানান। এরপর পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে। ফরহাদ মজহারকে উদ্ধার অভিযানের খবর জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন শামসুজ্জামান শাহিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহিন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এ বিষয়ে কি সংবাদ রয়েছে আপনার কাছে? সবশেষ কি তথ্য সংগ্রহ করতে পেরেছেন? ধন্যবাদ জায়েদ। প্রথমে জানিয়ে রাখি যে বিকেল 5:30টার দিকে খুলনা র্যাব 6-এর কাছে একটি সংবাদ আছে যে ফরহাদ মজহার খুলনা শহরের শিববাড়ি ইব্রাহিম মিয়া সড়কের যে কোনো একটি বাসায় অবস্থান করছেন। বিশেষ করে ইলেকট্রনিক্সের যে ডিভাইসটি আছে, তার যে ব্যবহৃত মোবাইল, এই মোবাইলটা ওই অঞ্চলে ঘোরাফেরা করছিল, মুভিং করছিল। তো সেই অবস্থায় র্যাব সেখানে গোটা এলাকা ঘিরে রেখে সেখানে তল্লাশি অভিযান শুরু করে এবং তার বারবার লোকেশন চেঞ্জ হওয়ার কারণে তাকে শনাক্ত করা যাচ্ছিল না। কিছুক্ষণ আগে একটি খবর আসে যে র্যাবের কাছে একটা খবর আসে যে খুলনা নিউ মার্কেট এলাকা, অর্থাৎ যেখানে তল্লাশি অভিযান চলছে তার কিছু পাশেই 500 মিটারের মতো পাশেই সেখানে একটি হোটেল আছে, গ্রিল হাউস। সেই হোটেলে ফরহাদ মজহারের মতোই সাদা কাপড় পরা এবং মাথায় কাপড় দেওয়া অবস্থায় এক ব্যক্তি এখানে খাবার খেয়েছেন। তো আমরা সেই হোটেলের যিনি মালিক আছেন আব্দুল মান্নান, তার সঙ্গে কথা বলি। আপনি কি দেখেছেন এবং কিভাবে বুঝলেন যে উনি ফরহাদ মজহার? আমি আসলে ওই টেবিলে বসা, আমার পাশে আমার মেজো ভাই প্লাস আমার ম্যানেজার রোজা ছিলেন, উনি খাচ্ছেন। খেলে উনি এখানে ইন করে এই চেয়ারটাই বসছেন। বসার পরে উনি মেনু দিয়েছেন, মেনুটা 5 থেকে 10 মিনিট উনি মেনু পড়লেন। পড়ার পরে বললেন আমাকে সাদা ভাত, সবজি আর ডাল। আমার যে ম্যানেজার যিনি ছিলেন বললো আর কি নেবেন? বললো আমার আর কিছু খাবো না। তো উনি অর্ডারটা দিয়ে এখানে 5 থেকে 6 মিনিট এরকম তন্দ্রায় ছিলেন। এরপরে উনি খাবারটা যখন আসছে, আমি দেখতেছি যে উনি ফক দিয়ে বেশ স্ট্যান্ডার্ডভাবে ফোক দিয়ে খাচ্ছে, একটা কাঁটা চামচ দিয়ে খাচ্ছে। খেলে এর মধ্যে আমি কিন্তু অজু করতে চলে গেছি, যেহেতু আমার 9:15 জামাত। অজু করতে গেলে আমি নামাজ আদায়টা শেষ করে
আমি যখন ভেহিকলে ঢুকলাম তখন দেখতেছি টিভিতে এই ভদ্রলোককে দেখাচ্ছেন এই লোকটাকে কিডন্যাপ করা হয়েছে। তখন আমাদের স্টাফরা বললো কেবল এখানে খেয়ে গেলো। পরে আমি 2-3 বার ছবিটা দেখে বললাম যে হ্যাঁ ঠিক আছে, এই লোক তো আমি তো এখানে খাওয়াইলাম, কিডন্যাপ হইল। এবং উনি একলা ছিল, কিন্তু উনি একাই ছিল। আপনার ধন্যবাদ। যেমনটি আব্দুল মান্নান এই গ্রিল হাউসের যিনি মালিক, উনি বলছিলেন যে ওনার সামনেই এখানে ফরহাদ মাজার তার পাশের টেবিলে বসে অর্ডার দিয়েছেন এবং এখান থেকেই তিনি খাবার খেয়েছেন, সেটি 8:35-এর দিকে। এই খবরটি যখন আমরা ওই অভিযান অঞ্চলে ছিলাম, অর্থাৎ ইব্রাহিম মিয়া সড়কে আমরা অবস্থান করছিলাম, ওইখানে র্যাবের যিনি পরিচালক আছেন খন্দকার রফিকুল ইসলাম, উনি একটি খবর পান এবং আমরা সাথে সাথে গ্রিল হাউসে এসেছি, কিন্তু তার আগেই তিনি এখান থেকে ডিনার করে এখান থেকে বেরিয়ে গেছেন। মোটামুটি একটি ধারণা হয়েছে এখানকার যারা প্রশাসনে আছেন, গোয়েন্দা সংস্থা আছেন, যে ফরহাদ মাজার আসলে এখানেই অবস্থান করছেন। এই ধারণাটা এখন পর্যন্ত প্রশাসনের কাছে স্পষ্ট হয়ে উঠছে। এই ছিল ফরহাদ মাজার কিডন্যাপের সর্বশেষ। জায়েদ। শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী শামসুজ্জামান শাহিন জানাচ্ছিলেন খুলনা থেকে, এবং বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ফরহাদ মাজহারকে খুলনায় দেখা গিয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে খুঁজছে। সেই সংবাদ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শামসুজ্জামান শাহিন। যাচ্ছি পরের সংবাদে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সব ধরনের প্রস্তুতি শেষ, শিগগিরই উৎক্ষেপণ করা হবে। এই স্যাটেলাইটটি পরিচালনার জন্য বাংলাদেশ কমিউনিকেশনস স্যাটেলাইট কোম্পানি লিমিটেড গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া বীজ আইন 2017-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পরে মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটা উৎক্ষেপণ করার প্রক্রিয়া প্রায় সম্পন্ন, খুব শীঘ্রই হবে বলে আশা করছি। ওটাকে পরিচালনা করার জন্য একটা কোম্পানি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এখানে লোকালি ম্যানেজ করতে গেলে একটা কোম্পানি লাগবে। তো এই কোম্পানির নাম প্রস্তাব করা হয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট বাংলাদেশ কোম্পানি লিমিটেড, এবং এই কোম্পানি গঠন করা হবে 5,000 কোটি টাকার অথরাইজড ক্যাপিটাল নিয়ে, এবং 5 কোটি শেয়ার হবে 10 টাকা মূল্যে। চিকনগুনিয়া নিয়ন্ত্রণে আসতে আরও অন্তত 6 সপ্তাহ সময় লাগবে, এমনটা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। আর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এ নিয়ে উদ্বেগ কিংবা আতঙ্কিত না হয়ে রোগের প্রাদুর্ভাব ঠেকাতে জনগণকে আরও বেশি সচেতন হতে হবে। সোমবার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তারা। জুবাইর আল মাহমুদের প্রতিবেদন। রাজধানীতে চিকনগুনিয়া জ্বরের প্রকোপ গেল 3 মাস ধরে। এডিস মশার মাধ্যমে ছড়িয়ে পড়া এই রোগ প্রতিরোধ ও প্রতিকারে সম্প্রতি এক বিশেষ জরিপ শেষ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই জরিপের মাধ্যমে রাজধানীর 47টি ওয়ার্ডের 50টি স্থানকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় এই জরিপের কিছু চিত্র তুলে ধরা হয়। লেকের মশা আমাকে কামড়ায়, সেটা হলো কিউলেক্স মশা, কিন্তু লেকের মশা দিয়ে চিকনগুনিয়া হয় না। এটা হলো আমাদেরকে খেয়াল করতে হবে। 4,775 জনের মধ্যে 357 জনের চিকনগুনিয়া আছে বলে আমাদের কাছে রিপোর্ট আছে। কর্মশালায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জানান, রোগটি নিয়ন্ত্রণে আসতে সময় লাগবে আরও অন্তত 6 সপ্তাহ। এটাতে ঘাবড়ে যাওয়ার মতো কিছু নেই। আশা করি আমরা যেভাবে এই রোগ নিয়ন্ত্রণ হয়ে আসছে, আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকলে আগামী 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এই রোগ ইনশাল্লাহ নিয়ন্ত্রণ হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী চিকনগুনিয়া প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মশক নিধনে দ্রুত সিটি কর্পোরেশনের জনবল বাড়ানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে দাবি জানান। সিটি কর্পোরেশনের লোক বলো কিন্তু কম, দক্ষিণ ও উত্তর কম, কিন্তু তাদেরও লোক সংখ্যা বাড়ানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে উদ্যোগ নিতে হবে। ডেঙ্গু এবং চিকনগুনিয়া রোগের বাহক এডিস মশা, এজন্য বাড়ির আঙিনা ও ঘরের কোথাও যেন পানি জমে না থাকে এ বিষয়ে নজর রাখতে বিশেষ অনুরোধ জানানো হয় এই কর্মশালায়। জুবাইর আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। দেখছেন নিউজ 24 সংবাদ। নিচ্ছি বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন।
আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন তার দল নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। সোমবার দুপুরে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে এক যৌথ সভায় তিনি এই তথ্য জানান। আগামী 8 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের প্রতিনিধি সভা সফল করতে এই সভার আয়োজন করা হয়। সভায় এরশাদ বলেন, জোট গঠন করার পর জাতীয় পার্টিকে সবাই মূল্যায়ন করছে। তিনি বলেন, মানুষ এখন ভাবছে বিএনপির জায়গায় জাতীয় পার্টি অবস্থান করবে। এছাড়াও তিনি বলেন, অপকর্মের সাজা হিসাবে বিএনপি এখন ছিন্ন ভিন্ন। এবং জাতীয় পার্টি আজকে একটা বিগ ফ্যাক্টর, স্বীকার করো না, বিগ ফ্যাক্টর। আমরা আর ওই থার্ড বেঞ্চে বসে, ব্যাক বেঞ্চার নই, আমরা মোটামুটি ফ্রন্ট বেঞ্চার হয়ে গেছি। কথা মনে রাখতে হবে। এই 8 তারিখের যে সমাবেশ হবে, এটা হবে সম্মিলিত জাতীয় জোটের প্রথম সমাবেশ। এই সমাবেশে দেখাতে হবে উই আর মোর স্ট্রং দ্যান বিফোর। নির্বাচন করতে প্রস্তুত এবং নির্বাচনে জয়ী হবার জন্য যা যা করার প্রয়োজন আমরা করছি। সিলেট ও মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় বেড়েছে দুর্ভোগ, দেখা দিয়েছে ত্রাণের জন্য হাহাকার। বন্যার কারণে বন্ধ হয়ে গেছে 357টি শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রায় 1 মাস ধরে পানিবন্দী অবস্থায় রয়েছে সিলেটের বালাগঞ্জ উপজেলা কমপ্লেক্স। কয়েকটি অফিসের ভেতরেও উঠেছে পানি। এই পানিবন্দী অবস্থায় কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে উপজেলা প্রশাসনের। একই অবস্থা বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেরও। চারপাশের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা। বাড়ি তো পানি, আমরা বাড়ির মধ্যে সাঙ্গারি বান্ধিয়া থাকা লাগে। বন্যার কারণে আমরা কষ্ট হইতাছে, বহুত দূর থেকে আমরা পানি গান যাই না খাই। আমার মেয়ের লইয়া হাসপাতাল আইছি, কত কষ্ট হয়েছে, রিক্সা হয় না, গাড়ি হয় না। বাচ্চা অসুস্থ, রাস্তাত পানি থাকায় মানে আইতে খুব কষ্ট হয়েছে। অফিসে পানি ওঠায় সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও ব্যাহত হচ্ছে। হাসপাতালে ঢোকার থেকে শুরু করেই পানি, যখন রোগীরা এসে ওই খুব খারাপ হলে ভর্তি করতে পারছি, নাইলে ভর্তিও হতে চাচ্ছে না। সরকারি সহায়তা দেয়া হলেও তা অপ্রতুল বলছেন জনপ্রতিনিধিরা। তাই বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। যে পরিমাণ ত্রাণ এসেছে, সেই পরিমাণ ত্রাণ আমরা কম বলবো না আসছে, কিন্তু আমাদের চাহিদার তুলনায় সেটা একদম অপ্রতুল। তবে ত্রাণ নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। আমরা কিন্তু 127 মেট্রিক টন চাল কিন্তু উপজেলা ভাগ করে দিয়েছি। এছাড়াও আমাদের 2,77,000 টাকা আমরা উপজেলা বাড়ি বন্টন করেছি। এটা ভাগ করে দেওয়া হয়েছে যাতে সবার হাতে নগদ সহায়তা পৌঁছে যায়। এদিকে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতিও অপরিবর্তিত। কুলাউড়া, জুড়ি ও বড়লেখার বিস্তীর্ণ এলাকা তলিয়ে ডুবে গেছে বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সহ শতাধিক স্থাপনা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। নতুন ভ্যাট আইনকে 2 বছরের জন্য স্থগিত করার সিদ্ধান্তকে ব্যবসায়ীরা সাধুবাদ জানালেও উদ্বেগের কথা বলছেন অর্থনীতিবিদরা। কারণ রাজস্ব আদায়ে দেখা দেবে বড় ঘাটতি, যা বিরূপ প্রভাব ফেলতে পারে সার্বিক অর্থনীতিতে। এজন্য তাদের পরামর্শ, ঘাটতি পূরণে আয়কর সহ রাজস্বের অন্য খাত থেকেও বাড়তি আয়ের। বিস্তারিত তাজিন আশরাফের প্রতিবেদনে। বিদ্যমান ভ্যাট আইন আরও 2 বছরের জন্য বলবৎ রাখায় সরকারকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ী মহল। তারা বলছেন, প্রস্তাবিত 15% ভ্যাটের পরিবর্তে অর্থবিলে আগের ভ্যাট আইন বহাল রাখায় দেশে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও বেসরকারি বিনিয়োগ উৎসাহিত হবে। এই নতুন আইনে কিছু পরিবর্ধন প্রয়োজন রয়েছে। বিশেষ করে খুচরা পাইকারি পর্যায়ের আইনের কিছু ধারা পরিবর্তন এখানে অত্যাবশ্যক, এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে টার্নওভার ট্যাক্সটাকে বহাল রাখা, তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া, বড়দের সাথে সামঞ্জস্যটা দ্রুত বজায় রাখা, সেই দিকগুলো যাতে নতুন আইনে পুনর্বিন্যাস ঘটে। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যবসায়ীদের লাভ হলেও সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নতুন বাজেট। এ অবস্থা কাটাতে রাজস্ব ঘাটতি কমানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। বর্তমান যে ভ্যাটের আইনটা আছে, 1991-এর যে লটা আছে, সেটার নেটটাকে বাড়ানো নিয়ে চিন্তা করতে হবে 1, এবং 2 ইনকাম ট্যাক্সের নেটটাকে বাড়ানো নিয়ে চিন্তা করতে হবে। কারণ বর্তমান যে ইনকাম ট্যাক্সের নেট এবং ভ্যাটের যে নেটটা, সেটা নট অ্যাকসেপ্টেবল।
নতুন ভ্যাট আইন স্থগিত না করে সবার জন্য সহনীয় হয় এমন হারও বলবৎ করা যেতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাজিন আশরাফি, নিউজ 24। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে চিরবিদায় দেয়া হলো 21শে পদপ্রাপ্ত গবেষক করুণাময় গোস্বামীকে। সোমবার নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান হয়। এর আগে রবীন্দ্র ও নজরুল গবেষক করুণাময়ের মরদেহ রাখা হয় চাষাড়া শহীদ মিনারে। সেখানে তার কফিনে শেষ শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দাবিতে আবারও যুক্তরাষ্ট্র জুড়ে জোরালো বিক্ষোভ শুরু হয়েছে। নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, অস্টিন, টেক্সাস সহ বিভিন্ন অঙ্গরাজ্যে হাজার হাজার বিক্ষোভকারী ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচনা করে তাকে ক্ষমতাচ্যুত করার দাবি জানান। ওদিকে ট্রাম্প মানসিক ভারসাম্য হারিয়েছেন উল্লেখ করে তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরানোর বিষয়ে কংগ্রেসে এক বিল উত্থাপন করছে মার্কিন ডেমোক্র্যাটরা। সানজিদা ইসলামের প্রতিবেদন। রবিবার মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডে হতাশ ও ক্ষুব্ধ হচ্ছেন মার্কিন নেতারা। বিশেষ করে ডেমোক্র্যাট দলের নেতারা সরাসরি ট্রাম্পের এসব কর্মকাণ্ডকে পাগলামি বলে উল্লেখ করছেন। শুধু তাই নয়, এই বিষয়ে কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করতে এবং বিষয়টি নিয়ে ভোটাভুটির জন্য মার্কিন কংগ্রেসে একটি বিল উত্থাপন করতে যাচ্ছেন তারা। এই বিলে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য প্রেসিডেন্ট হওয়ার পক্ষে সহায়ক নয় উল্লেখ করে তাকে অভিশংসনের দাবি জানানো হয়েছে। বিলের সমর্থন জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের বাঘা 25 জন ডেমোক্র্যাট নেতা। প্রতিনিধি পরিষদের সদস্য জেমি রাস্কিনের আনা এই বিলের পক্ষে ডেমোক্র্যাট নেতারা বলেন, যুক্তরাষ্ট্রে এমন একজন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকতে পারেন না। ট্রাম্প বারবার বলছেন তিনি যুক্তরাষ্ট্রকে আবারও মহান ও উন্নত করবেন, কিন্তু তিনি দেশপ্রেম কি তাই বোঝেন না। আমরা বুঝি, তাই সঠিক সিদ্ধান্তটা আমাদের নিতে হবে। ট্রাম্পের সিদ্ধান্তে প্রতিদিন আমরা আহত ও ক্ষুব্ধ হচ্ছি। আমরা মার্কিন প্রেসিডেন্টের কাছে এমন দায়িত্বহীন আচরণ আশা করি না। পুরো বিশ্ব আমাদের নিয়ে হাসছে। ডেমোক্র্যাট নেতাদের এসব বক্তব্যের সঙ্গে একমত মার্কিন জনগণ, আর সে কারণেই পুরো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের মানুষ একযোগে ট্রাম্পের অভিশংসনের পক্ষে আওয়াজ তুলেছে। রোববার ক্যালিফোর্নিয়া, অস্টিন, টেক্সাস সহ বিভিন্ন অঙ্গরাজ্যে হাজার হাজার বিক্ষোভকারী ট্রাম্পের বিভিন্ন নীতির সমালোচনা করে তাকে ক্ষমতাচ্যুত করার দাবি জানায়। বাদ যায়নি ট্রাম্পের জন্মস্থান নিউ ইয়র্কও। সেখানেও হাজার হাজার বিক্ষোভকারী ট্রাম্পের অভিশংসনের দাবিতে রাজপথ উত্তাল করে তোলে। সঞ্জিদা ইসলাম, নিউজ 24। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। গাজীপুরে পোশাক কারখানায় ব্রয়লার বিস্ফোরণ, নিহত 9, আহত অর্ধশতাধিক, ধসে পড়েছে ভবনের একাংশ। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ, বিচারপতির বিচারের ক্ষমতা হারালো সংসদ, শূন্যতা সৃষ্টির আশঙ্কা অ্যাটর্নি জেনারেলের। বিচারকদের অপসারণ ক্ষমতার রায়ে হতাশ আওয়ামী লীগ, জনগণের বিজয় বলছে বিএনপি। সিলেট ও মৌলভীবাজারে বন্যায় পানি বাড়ছেই, কয়েক লাখ মানুষ পানিবন্দী, বন্ধ 350 শিক্ষা প্রতিষ্ঠান। এবং ফের ট্রাম্প সরাও আন্দোলনে উত্তাল যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট পদ থেকে হঠাতে কংগ্রেসে বিল আনছেন ডেমোক্র্যাটরা। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।